ক্লাসের নাম্বার হচ্ছে 15 নাম্বার লেকচার এটা। আজকে আমি তোমাদেরকে পড়াবো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট তোমাদের বই, এটা অধ্যায় 8 প্রশিক্ষণ এবং উন্নয়ন। আমরা অনেকগুলো চ্যাপ্টার পড়ছি 7 পর্যন্ত, আজকে পড়বো অধ্যায় 8। যে প্রশ্নগুলা এই চ্যাপ্টারে পড়তে হবে প্রথম দিকের, আরেকটা ক্লাস নিলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। প্রথমে পড়াবো হচ্ছে প্রশিক্ষণের সংজ্ঞা বা ট্রেনিং এর যে ডেফিনেশন সেটা পড়াবো। এরপর হলো প্রশিক্ষণে কি কি নীতিমালা গ্রহণ করা হয় সেগুলো পড়াবো। কি উদ্দেশ্য, ট্রেনিং কেন দেওয়া হয়, কি প্রয়োজন ট্রেনিং দেওয়ার সেটা পড়াবো। এরপর প্রশিক্ষণ কর্মসূচি, যেটা ট্রেনিং করতে হলে কিছু কর্মসূচি, কিছু পদক্ষেপ আছে সেগুলো গ্রহণের মাধ্যমে ট্রেনিং নেওয়া হয় সেটা পড়াবো। আর হচ্ছে যখন ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দেওয়া শেষ করার পরে এটা কতটুকু কার্যকর হলো সেটা মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি আছে, আমরা সেগুলা জানবো। আর সবার শেষে হচ্ছে যখন ট্রেনিং দেওয়া হয় তখন কিসের ভিত্তিতে ট্রেনিং দেওয়া হয় সেগুলো আমরা সম্পর্কে আমরা আজকে পড়বো। ঠিক আছে, প্রথমে হলো যে একটা ট্রেনিং যখন দেওয়া হয় ট্রেনিং এর সংজ্ঞাটা কি, আসলে ট্রেনিংটা কি। প্রথমে হলো যে সাধারণত ট্রেনিং দেওয়া হয় যখন মানুষের পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজন হয়, তখনই কিন্তু মানুষকে ট্রেনিং দেওয়া হয়। সাধারণত যে কোনো মানুষ কিন্তু সবকিছু শিখে একটা চাকরিতে ঢুকে না। যখন সে চাকরিতে ঢুকে বা একটা কাজে ঢুকে তখন কিছু কাজ সে জানে, কিছু কাজ তাকে শিখিয়ে নিতে হয়। যেই জিনিসটা শিখিয়ে নেওয়ার যে পদ্ধতিটা ওইটাই হচ্ছে প্রশিক্ষণ। মানে তাকে শিক্ষার উপর আরেকটু কিছু টেকনিক শিখায় দেওয়া, যাতে সে সহজে কাজটা করতে পারে, এফেক্টিভলি করতে পারে এবং ওয়েস্টেজ কম করে, হ্যাঁ, অল্প অপচয় যেন করে সে কাজটা করতে পারে, এই জন্যই তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। সব কাজেরই কিছু টেকনিক থাকে। যেমন আমরা কোনো কিছু করতে গেলে দেখা যায় যে আমরা অনেক সময় বলি যে একটা টেকনিক আছে, টেকনিকে কাজটা করলে তোমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। তো প্রশিক্ষণ হলো মানুষের পেশাগত দক্ষতা বৃদ্ধির একটা কৌশল। জ্যারি ড্রেসলার উনি বললেন, ট্রেনিং সম্পর্কে বলেছেন, ট্রেনিং রেফার্স টু দ্য মেথডস ইউজড টু গিভ নিউ অর প্রেজেন্ট এমপ্লয়ি, একটা প্রতিষ্ঠানে যারা নতুন কর্মী আছে কিংবা যারা বর্তমান কর্মী আছে তাদের স্কিলটাকে যখন বাড়ানোর জন্য যে মেথডটা ইউজ করা হয়, যেটা তাদেরকে তাদের জবটাকে পারফর্ম করতে সাহায্য করে, সেটাই হচ্ছে ট্রেনিং। নতুন বা বর্তমান কর্মীদের কার্য সম্পাদনের দক্ষতা বৃদ্ধির জন্য যে উপায় ব্যবহৃত হয় তাকেই বলা হচ্ছে প্রশিক্ষণ। তো প্রশিক্ষণ, হ্যাঁ বলো, প্রশিক্ষণের নীতিমালা সমূহ, যে একটা প্রশিক্ষণ যখন দেওয়া হয় তখন কিছু নীতির আন্ডারে দেওয়া হয়। যে কিসের নীতিমালার আন্ডারে, যেমন নীতি মানে আমরা বলতে বুঝাই যে কিছু নিয়ম কানুনের আন্ডারে দেওয়া হয়, যেটার মাধ্যমে যে কোনো জায়গায় প্রশিক্ষণ দিলে প্রশিক্ষণটা অনেক বেশি কার্যকর হয়। হ্যাঁ, এবং যে একটা শ্রমিক থাকবে তার দক্ষতা, জ্ঞান, মনোভাব এগুলো শক্তিশালী হয় যেই নীতির মাধ্যমে দিলে। সাধারণত দেখা যায় গবেষণার মাধ্যমে এমন কিছু নীতির উদ্ভাবন করা হয়েছে যেই নীতিগুলো মেনে চললে প্রশিক্ষণটা অনেক বেশি কার্যকর হয়। সেই নীতিমালাগুলো এখানে দেওয়া আছে। প্রথমে হচ্ছে পেশনা। অবশ্যই ট্রেনিং দেওয়ার সময় দেখতে হবে কর্মী ওই ট্রেনিংটা পাওয়ার পর নিজের থেকেই কাজটা করতে যেন উদ্বুদ্ধ হয়। এমন ট্রেনিং তাকে দিলা সে কাজটা বুঝতেছে না, তার ট্রেনিংটা দিয়ে কোনো লাভ হচ্ছে না, সে ট্রেনিং সেন্টারে যায় বা ট্রেনিং এর ওখানে বসে বসে ঘুমাচ্ছে, তখন দেখা যায় যে ওই ট্রেনিংটা তার জন্য কি করে না, পেশনার তৈরি করে না বা পেশনা সৃষ্টি করে না, তখন তার ট্রেনিংটা দিয়ে আসলে কোনো লাভ হয় না। এই জন্য যাকে যে ট্রেনিং দেওয়া উচিত, মনে করো কেউ কাজটা ইচ্ছা করে ফাঁকি দেয়, তাকে তুমি যতই ট্রেনিং দাও না কেন সে পেশনাও বোধ করে না, ট্রেনিং নিতে উৎসাহিত হয় না, কাজটাও শিখে না। কিন্তু তার নিজের আগ্রহ থাকতে হয়, তার ভেতর থেকে একটা পেশনা তৈরি হয় কাজটা শেখার জন্য, তাহলেই কিন্তু সেটা এফেক্টিভ হয়। এরপর হলো যে একটা মানুষকে ট্রেনিং দেওয়ার সময় অবশ্যই আরেকটা নীতি ফলো করতে হবে। তুমি তাকে শুধু ট্রেনিং দিয়েই যাচ্ছ, শিখাই যাচ্ছ, কিন্তু সে তার কোনো অগ্রগতি হচ্ছে না। এই জন্য দ্বিতীয় নীতির মধ্যে বলা হয়েছে যে অগ্রগতি প্রতিবেদন অবশ্যই দেখা দরকার, আসলেই তার কি ট্রেনিং এর মাধ্যমে তার ডেভেলপ হয়েছে কিনা, নাকি সে তার আগের জায়গায় আছে। তুমি তাকে যতই শিখাচ্ছ সে কিছুই শিখতে পারতেছে না। প্রশিক্ষণের মাধ্যমে অবশ্যই অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়াটাও নীতিমালার মধ্যে পড়ে। এরপর হচ্ছে জোরদার করা। মনে করো কাউকে অনেক ট্রেনিং দিচ্ছে, সে কোনো রকমই শিখতে পারতেছে না,
কিন্তু তাকে যদি একটু শাস্তি দেওয়া হয়, তার হয়তো শেখার মাত্রাটা বেড়ে যায়, কিংবা তাকে যদি একটু ভালো হলে একটা পুরস্কার দেওয়া হয়, সেই ক্ষেত্রে কি হয়, তার শেখার আগ্রহ বেড়ে যায়। এই জন্য 3 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে জোরদার করা। জোরদার হচ্ছে কি, ফলাফল জোরদার করা, তাকে যেন যে ফলাফলটা, যে রেজাল্ট আসবে সেটার দিকে, যে হ্যাঁ তুমি যদি এই ট্রেনিংটা সাকসেসফুলি সম্পাদন করতে পারো এবং এই ট্রেনিং নেওয়ার পরে এই কাজটা করতে পারো, তাহলে তোমার পুরস্কার আছে, যদি না পারো তাহলে শাস্তি আছে। এই জন্য ব্যাপারটা জোরদার করা। এরপর হচ্ছে অনুশীলন। একটা ট্রেনিং আমরা দেখা যায় অনেক সময় অনেক জিনিস শিখে বসে থাকি আর কাজটা চর্চা করি না। মনে করো একটা কম্পিউটার ট্রেনিং শিখলাম, শিখে বসে আছি, হয়তো গ্রাফিক্স এর কাজ, আর প্র্যাকটিস করলাম না, তখন 2 বছর পর দেখা যাবে আমি কাজটা ভুলে যাব। স্বাভাবিক। এই জন্য কর্মীদেরকে বলতে হবে যে সে যে কাজটা শিখছে তাকে সেই রিলেটেড জব দিতে হবে, বা তাকে সে কাজটা বারবার প্র্যাকটিস করার কথা মনে করে দিতে হবে, যেন সে অনুশীলনের মাধ্যমে ট্রেনিংটা ভুলে না যায় বা ট্রেনিংটাতে সে কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। এরপর সামগ্রিক বনাম আংশিক। অনেক কাজ থাকে, যে অনেক ট্রেনিং থাকে যেগুলো দেখা যায় পুরাটাই শিখতে হয়। যেমন একটা মেশিন চালানো, তুমি কিন্তু একদম মেশিনটা চালানো প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু শিখতে হবে, তুমি আংশিক শিখতে পারবা না। আবার কিছু আছে দেখা যায় হয়তো কর্মীটা পারে, অল্প একটু আংশিক ট্রেনিং দিয়ে দিলেই দেখা যায় বাকিটা সে করে ফেলতে পারে। তো এই জিনিসটা হলো সামগ্রিক বনাম আংশিক। কিছু জিনিসে সামগ্রিক ট্রেনিং দিলে হয়, কিছু হচ্ছে পুরাটা ট্রেনিং দিতে হয়, কিছু অল্প আংশিক ট্রেনিং দিলেও হয়। তারপর ব্যক্তিক পার্থক্য। তুমি যতই ট্রেনিং দাও না কেন সবাই সমান শিখতে পারবে না, ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য থাকবে, এটাকেই বলা হচ্ছে ব্যক্তিক পার্থক্য। কেউ হয়তো ট্রেনিং থেকে অনেক কিছু শিখে ফেলতে পারবে, অনেক কিছু করতে পারবে, কেউ দেখা যায় ট্রেনিং তার কোনো যাই আসে না, সে কিছুই করতে পারে না। আবার দেখা যায় কেউ মাঝারি মাত্রায় শিখছে, বাকিটা সে এখানে সেখানে কাজে এসে শিখে বাকিটা সে কভার করে নিচ্ছে। এটা হতে পারে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য হয়। তারপর হচ্ছে সহযোগিতা। যে কোনো একটা প্রশিক্ষণ প্রক্রিয়ায় সহযোগিতা হচ্ছে একটা অত্যাবশ্যক উপাদান। তুমি যদি দেখো যে একটা কর্মী, তুমি যে ট্রেনার, সে ট্রেনিং দিচ্ছে, সে শিখতে পারতেছে না, তোমাকে তাকে সহযোগিতা করতে হবে যে কিভাবে সে আরো ভালো শিখতে হয়, প্রতিষ্ঠান সহযোগিতা করবে। এরপর হচ্ছে অনুবর্তন। অনুবর্তন বা ফলো আপ, যে আসলে ও শিখলো নাকি, কেন শিখতে পারতেছে না, এই জিনিসগুলো ফলো আপ করতে হবে বা অনুবর্তন করতে হবে। এটা বুঝতে পারছো নীতিমালা? আমরা পরেরটাতে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্রশিক্ষণের উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা। তোমাদের বইয়ের মধ্যে 2টা প্রশ্ন আছে, উদ্দেশ্য একটা আছে, গুরুত্ব প্রয়োজনীয়তা একটা আছে। আমার পয়েন্টগুলো পড়ে মনে হয়েছে 2টা না, একটা শিখলেই 2টা লেখা যাবে। যখন উদ্দেশ্য লিখবা তখন উদ্দেশ্যর মতো করে লিখবা না, এটা প্রতিষ্ঠানের দিক থেকে চিন্তা করবা যে আসলে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য কি, প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, কেন দিচ্ছে, ওভাবে লিখবা। যখন গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখবা তখন প্রতিষ্ঠান বলো, কর্মী বলো, সবার জন্য কেন গুরুত্ব, সমাজের জন্য কেন গুরুত্ব, সবকিছু চিন্তা করে গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখবা। প্রথমে প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কর্মকুশলতার উন্নয়ন বা দক্ষতার উন্নয়ন। প্রথমেই যে কোনো একটা কর্মীকে ট্রেনিং দেওয়া হয় তার দক্ষতা উন্নয়নের জন্য বা তার যে কর্মকুশলতা, যে কাজ করতেছে সেখানে নতুন নতুন কৌশল শেখার জন্যই কিন্তু ট্রেনিং দেওয়া হয়। তারপর দেখা যায় একটা প্রতিষ্ঠানের গোল কি, প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কেন ট্রেনিংটা দেওয়া হচ্ছে, এই ধরনের তথ্য বা সংবাদগুলো কিন্তু প্রশিক্ষণের মাধ্যমেই সরবরাহ করা হয়। এছাড়া যখন ট্রেনিং দেওয়া হয় তোমার প্রতিষ্ঠান সম্পর্কে তোমার কি মনোভাব থাকা প্রয়োজন বা কি মনোভাব নিয়ে তুমি কাজ করবা, সেই জিনিসগুলো প্রশিক্ষণের সময়ই দেওয়া হয়, যার কারণে একটা কর্মীর মনোভাব পরিবর্তন হয়। এছাড়া যেহেতু আমাদের পৃথিবীতে সবসময় পরিবর্তনশীল, যেমন আমাদের আগে আমরা কি করতাম, মার্কার দিয়ে বোর্ডে লিখতাম, ঠিক না? এখন তোমাদের কলেজে ক্লাস হবে, সেখানে একটা ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করা হয়েছে। আমরা লিখবো না, জাস্ট একটা কলম দিয়ে কি করব, বোর্ডের মধ্যে একটা টান দিব, লেখা হয়ে যাবে পয়েন্ট। হ্যাঁ, এই যে জিনিসগুলো আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, আমি মনে হয় ফেসবুকেও দিয়েছিলাম একদিন, তাই না, যে আমাদের আজকে ডিজিটাল বোর্ডে ট্রেনিং হচ্ছে। তো এই যে পরিবর্তনটা হলো, একটা সময় হয়তো দেখবা কি যে আমাদের কলমের কোনো ব্যবহার নাই, হয়তো খাতার ব্যবহার নাই, মার্কারের ব্যবহার উঠে যাবে, হোয়াইট বোর্ড উঠে যাবে, একটা সময় অবশ্যই আসবে। এই যে পরিবর্তন সম্পর্কিত আমি কিন্তু জানি না যে হোয়াইট বোর্ড কিভাবে ব্যবহার করতে হয়, আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তোমাদেরকে হয়তো নতুন কোনো প্রযুক্তি আসলে কি হবে, ট্রেনিং দেওয়া হবে, অর্থাৎ তোমার নতুন যে জ্ঞানটা আছে ওটা সম্পর্কে তোমাকে পরিচিত করা হবে বা সেটা সম্পর্কে একটা জ্ঞান দান করানো হবে।
এরপর হচ্ছে মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার। ট্রেনিং এর মাধ্যমে কিন্তু অল্প কিছু মানুষকে দিয়ে অনেক বেশি কাজ করানো যায়। হ্যাঁ, তুমি দেখতেছো যে একই কাজ তোমার প্রতিষ্ঠান 10 জনকে দিয়ে করতেছে, কিছু প্রতিষ্ঠান 5 জনকে দিয়ে সে কাজটা করাচ্ছে। অর্থাৎ তাদের যে কর্মীরা আছে তারা অনেক বেশি দক্ষ। তো দক্ষতার জন্য যেন তাদেরকে দেখা যায় কাজটা শিখতে হয় কিভাবে অল্প সময়ে অনেক বেশি প্রোডাকশন আসে। তো মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার করাও প্রশিক্ষণের একটা গুরুত্ব, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বলো তিনটাই। তারপর হলো যে উৎপাদন বৃদ্ধি। যখন তুমি মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে পারবা, অবশ্যই তোমার প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে। এবং কি হবে, যখন সে দক্ষতার সাথে কাজ করতে পারবে, দুর্ঘটনা কমে যাবে, নিরাপত্তা বিধান হবে এবং তোমার প্রতিষ্ঠানের কাঁচামাল ওয়েস্টেজটা কমে যাবে বা অপচয় রোধ হবে। যেহেতু অপচয় রোধ হবে, অল্প কিছু শ্রমিকের মাধ্যমে আমি অনেক বেশি কাজ করাতে পারবো, তাদেরকে অনেক বেশি ইনসেন্টিভ দিতে পারবো, অনেক বেশি লাভ দিতে পারবো, মজুরি দিতে পারবো। তখন দেখা যাবে একজন একজনের সাথে মানবিক সম্পর্ক উন্নয়ন হবে, একজন একজনের সাথে কম্পিটিশন করবে, একটা সুস্থ একটা কর্ম পরিবেশ তৈরি হবে। এবং সর্বশেষে যে কর্মী থাকবে, কর্মীর কিন্তু কর্মসন্তুষ্টি বৃদ্ধি পাবে এসবের মাধ্যমে। ঠিক আছে, এই উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা একটাই প্রশ্ন, এটাকে আলাদা আলাদা কিছু পয়েন্টে লেখা হয়েছে, আবার দেখবা কিছু পয়েন্ট মিলে যায়। তো পড়লেই বুঝবা যে উদ্দেশ্য কিভাবে লিখতে হবে, গুরুত্বটা কিভাবে লিখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো তো বুঝছো না, উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এরপরের প্রশ্নে চলে যাই। প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়নের পদক্ষেপ সমূহ। যখন প্রশিক্ষণ দেওয়া হয়, তো প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করা হয়, তখন কিছু ছোট ছোট পদক্ষেপ নেওয়া হয় যেটার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচিটা শেষ করা হয়। প্রথমে হচ্ছে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ, যে একটা প্রতিষ্ঠানে কিন্তু সবাইকে ঢালাওভাবে প্রশিক্ষণ দিতে পারে না। শুধুমাত্র কাকে প্রশিক্ষণ দিতে হবে, কি বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, এটা সম্পর্কে আগে যাচাই করতে হয় ও আসলেই ওর প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে সেটা নির্ধারণ করেই তাকে ট্রেনিং দেওয়া হবে। মনে করো সে খুব ভালো কাজ করে, তাকে তো প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন নেই। দেখা যাবে যে অ্যাবসেন্ট থাকে, যে কাজটা করতে পারতেছে না ঠিক মতো বা সময়ের মধ্যে কাজটা করতে পারতেছে না, তাকেই কি হয় প্রশিক্ষণ দেওয়া হয়। তো প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য হতে পারে যে অনেক সময় নতুন কর্মী আসে, নবনির্বাচিত কর্মী, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় যে সে কাজের বা প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে কিছুই জানে না। তারপর হচ্ছে যারা পুরাতন কর্মচারী কিন্তু কাজটা নতুন, যে তারা অনেকদিন ধরেই ফার্মে কাজ করে কিন্তু যে কাজটা ওদের কোনো নতুন করে দেওয়া হয়েছে সেটা সম্পর্কে সে জানে না, তখনও তাদের প্রশিক্ষণের প্রয়োজন হতে পারে। এছাড়া দেখা যায় অনেক সময় ব্যবস্থাপক অনেক কাজ করতেছে কিন্তু সে তার নেতৃত্ব গুণাবলীটা ভালো না, সেই নেতৃত্ব বিষয়ে অনেক সময় প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এছাড়া দেখা যায় কোন একটা কর্মী সে খুব ভালো কাজ করে, হঠাৎ করে সে অ্যাক্সিডেন্টের কারণে বিকলাঙ্গ হয়ে গেল, সেই কর্মচারীটাকে অনেক সময় দেখা যায় তুমি তাকে রাখতে চাচ্ছ, সে কিভাবে বিশেষভাবে সে কাজ করতে পারে, তো বিশেষ প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এরপর হলো প্রশিক্ষণের পদ্ধতি নির্ধারণ। প্রশিক্ষণ কাকে কাকে দিব সিলেক্ট করলাম, কিন্তু কোন পদ্ধতিতে তাকে প্রশিক্ষণ দিব সেটা বের করতে হবে। তো প্রশিক্ষণের যে পদ্ধতিটা, অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে প্রতিষ্ঠানের কাজের ধরন কিরকম সে অনুযায়ী, কিংবা আমার কতটুকু টাইম আছে, কর্মীকে আমি কতটুকু টাইম দিয়ে আমি প্রশিক্ষণ দিতে পারি, কিংবা আমার কি পরিমাণ প্রতিষ্ঠানের অর্থ আছে ট্রেনিং দেওয়ার জন্য, সবগুলো বিবেচনা করে যেটা সবচেয়ে বেশি ভালো পদ্ধতি হয়, মানে উপযোগী হয় প্রতিষ্ঠানের জন্য, সেই পদ্ধতিতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর হচ্ছে প্রশিক্ষণের জন্য প্রস্তুতি গ্রহণ। প্রতিষ্ঠানের ফান্ড ঠিক হলো, প্রতিষ্ঠানের সবকিছু ঠিক হলো, প্রশিক্ষণের জন্য এবার কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে, প্রতিষ্ঠানকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে প্রশিক্ষণ গ্রহীতা তাকেও কিন্তু একটা প্রিপারেশন নিতে হবে যে আমি আসলে একটা প্রশিক্ষণ নিব, ট্রেনিং নিব। অনেক সময় দেখা যায় দূরে ট্রেনিং এ পাঠায়, তোমার ফ্যামিলির থেকে একটা দূরে যেয়ে তোমার ট্রেনিং নিতে হয়, তখন নিজের থেকে মানসিক প্রস্তুতির দরকার হয় যে এতদিন প্রতিষ্ঠানে দূরে থাকবো ঘর থেকে বা প্রতিষ্ঠান থেকে, কিভাবে ট্রেনিং নিব, এটা প্রস্তুতি গ্রহণ পর্যায়ে থাকে। এরপর কার্যারম্ভ বা ট্রেনিং শুরু হয়ে গেল, এরপর যে কার্যক্রমগুলো পরীক্ষা, যে ট্রেনিংটা কিভাবে দিচ্ছি, কতটুকু ফলপ্রসূ হচ্ছে, কাজ হচ্ছে কিনা, কিংবা সেটা
প্রতিষ্ঠানে যে কর্মী সে বুঝতে পারতেছে কিনা, পুরাটা কাজটাকেই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। যদি কোনো ভুল থাকে এটা আবার কর্মীকে বুঝাই দিতে হবে, এবং প্রশিক্ষক যে আছে তাকেও কি করতে হবে, বুঝতে হবে যে কর্মী কোন জায়গাটা গ্রহণ করতে পারতেছে না, কোন জায়গাটা ঠিক মতো গ্রহণ করতে পারছে। তারপর 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচির ফলাবর্তন, ফলো আপটা, যেটা যে আসলে যে দিলাম, ট্রেনিং দিলাম, কতটুকু রেজাল্ট পাইলো। অনেক সময় দেখা যায় অনেকে পরীক্ষা নেয়, পরীক্ষার মাধ্যমে ফলটা রেজাল্টটা দেখে। অনেকে দেখা যায় যে সহকর্মী যখন ওকে প্রতিষ্ঠানে যায় তখন দেখে যে আসলে আগের তুলনায় এখন রেজাল্টটা ভালো কিনা খারাপ, এই জিনিসটা যাচাই করে। বিভিন্ন ভাবে তোমার ফলো আপ করা যায়। এরপরের প্রশ্ন হলো যে প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি। প্রশিক্ষণ যে দেওয়া হয়, সেই প্রশিক্ষণ দেওয়ার পরে যে আসলে এটা কার্যকর হলো কিনা, আমরা প্রশিক্ষণটা কার্যকর হলো কিনা সেটা মূল্যায়নের বিভিন্ন পদ্ধতিগুলো আমরা দেখি। এখানে 5টা পদ্ধতি আছে মূল্যায়নের। প্রথমে হচ্ছে শিক্ষার্থীদের থেকে মতামত সংগ্রহ। যখন একটা ট্রেনিং দেওয়া হলো, যারা ট্রেনিং গ্রহণ করলো বা শিক্ষার্থী যারা ছিল ট্রেনিংটা শিখলো, তাদের কাছ থেকে দেখা যায় প্রশ্ন জিজ্ঞেস করা যে আপনি কতটুকু শিখছেন, আপনার ট্রেনিংটা কতটুকু কাজে আসছে, কতটুকু কোন জিনিসটা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে বা কোন জিনিসটা প্রয়োজনীয় মনে হয় নাই, কোন বিষয়গুলোর উপরে বেশি জোর দেওয়া উচিত ছিল, কি কি বিষয় সংযোগ করা যেতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমরা মতামত সংগ্রহ করেও প্রশিক্ষণের কার্যকারিতাটা মূল্যায়ন করতে পারি। যদি দেখি বেশিরভাগ শিক্ষার্থী বলতেছে না ট্রেনিংটা অনেক বেশি কাজ হয়েছে, আমার ট্রেনিংটা অনেক বেশি উপকারে আসছে, তখন বুঝবা যে ট্রেনিংটা ভালো ছিল। আর যদি সবার নেগেটিভ রেজাল্ট দেয় বা সবাই যদি নেগেটিভ বলে, তখন দেখা যায় শিক্ষার্থীদের মতামত যদি নেগেটিভ হয়, তখন দেখা যায় যে বোঝা যায় যে প্রশিক্ষণটা তেমন একটা কার্যকরী হয়নি। এরপর হচ্ছে প্রশিক্ষণ উত্তর পরীক্ষা গ্রহণ। অনেক বেশি প্রচলিত এই জিনিসটা যে ট্রেনিং শেষে একটা এক্সামের পর একটা সার্টিফিকেট দেয়। বিভিন্ন কম্পিউটার ইনস্টিটিউটে দেয় না এরকম, দেখা যায় একটা প্রতিষ্ঠানে যা 3 মাস ট্রেনিং শেষ করে একটা কম্পিউটারের একটা বেসিক কম্পিউটার কোর্সের একটা পরীক্ষার মাধ্যমে যদি পাস করতে পারো তাহলে সার্টিফিকেট পাবা, আর যদি পাস করতে না পারো সার্টিফিকেট পাবা না। এরপর হচ্ছে নিয়মিত মূল্যায়ন পদ্ধতি, যে এটা ছাড়াও যে একদম সব শেষে পরীক্ষা নেওয়া হচ্ছে, আরেকটা হলো যে না তুমি 1 মাস শেষ হলো একটা পরীক্ষা, 2 মাস শেষ হলো একটা পরীক্ষা, 3টা পরীক্ষার গড় করে একটা দেখলা যে সে কিভাবে কাজ করতে, আসলে সে শিখতে পারছে কিনা। হয়তো প্রথম মাসে সে ক্লাসই করতে পারে নাই, বা সে প্রথম মাসে সে এত মনোযোগী হতে পারে নাই, সেকেন্ড মাসে তার রেজাল্টটা দেখলা, থার্ড মাসে তার রেজাল্টটা দেখলা যে আরো ইমপ্রুভ। তো নিয়মিত একটা মূল্যায়ন পদ্ধতিও মাধ্যমেও কিন্তু কার্যকারিতা মূল্যায়ন করা যায়। এছাড়া টেস্ট এবং পুনঃ টেস্ট, একবার টেস্ট নিল ভালো হলো না, আবার টেস্ট নিল, দেখলো যে সে একটু ইমপ্রুভ করছে। টেস্টের কারণে আমরা অনেক সময় দেখা যায় পরীক্ষার জন্য ভালো ভালো করে পড়ি, এই জন্য বারবার পরীক্ষা নেওয়া হয়, মিড টার্ম, ফাইনাল টার্ম। কেন নেওয়া হয়? যাতে তুমি একটা পড়ে মনে হলো যে না আমার প্রিপারেশন ভালো না, আরো ভালো করে পড়ি, সেকেন্ড পরীক্ষা দিলা, এরপর যখন তুমি ফাইনাল দিতে যাবা দেখবা যে অনেক বেশি পরীক্ষাটা ভালো হবে। অর্থাৎ টেস্ট এবং পুনঃ টেস্টের মাধ্যমে অনেক সময় কার্যকারিতাটা বৃদ্ধি করা যায়। এছাড়া কর্মস্থলের দক্ষতা পরিবর্তন যাচাই। দেখা যায় একটা কর্মী যখন তাকে ট্রেনিং এর জন্য নির্বাচিত করা হলো, তখন তাকে ওই কাজটা করতে বলা হলো, এরপর আবার ট্রেনিং দিয়ে আসার পর কাজটা করতে বলা হলো, তখন দেখা যাবে যে বিস্তর ফারাক। হয়তো প্রথম কাজটা সে 1 ঘন্টায় করলো, পরের কাজটা সে হয়তো 20 মিনিট 30 মিনিটে করে ফেললো। অর্থাৎ কর্মস্থলে যে তার কাজের মাধ্যমে ওইটারও কাজ করতে দেওয়ার মাধ্যমে যখন দক্ষতা পরিবর্তনটা যাচাই করা হয়, সেটাও হচ্ছে কার্যকারিতা, প্রশিক্ষণের কার্যকারিতা মূল্যায়নের আরেকটা পদ্ধতি। এই 5টা পদ্ধতিতে সাধারণত প্রশিক্ষণের কার্যকারিতাটা মূল্যায়ন করা হয়। আরো অনেক পদ্ধতি আছে, অনেক ফার্ম নিজেদের মতো করে ডেভেলপ করে 2-3টার কম্বিনেশন করেও তৈরি করতে পারে। সংগ্রহ করলো মতামত, বা একটা পরীক্ষা হলো বা টেস্ট নিল, বা তাদের আসলে টেস্ট নেওয়ার পরেও প্রতিষ্ঠানে এসে কাজ করার সময় যাচাই, এই 2-3টার কম্বিনেশনও করতে পারি। আচ্ছা, এবার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আজকের জন্য শেষ, সেটা হচ্ছে কিসের ভিত্তিতে প্রশিক্ষণ দেওয়া হয়। হ্যাঁ, কিছু ভিত্তি থাকে, যেসবের ভিত্তিতে সাধারণত একটা প্রতিষ্ঠানে দেওয়া হয় কি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথমে হচ্ছে মানবিক সম্পর্কের ভিত্তিতে।
মিনিট আচ্ছা ঠিক আছে। প্রশিক্ষণের ভিত্তিসমূহ প্রথমে হলো তোমার মানবিক সম্পর্ক। মানবিক সম্পর্কের যে কৌশল সেইটার ভিত্তিতে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। দেখা যাচ্ছে কোন একটা কর্মী সে আসলে তার সাথে মানবিক সম্পর্ক তেমন একটা ভালো না, কিংবা সে কি করে পরিদর্শক এবং নির্বাহীদের অর্ডারটা মেনে চলে না, দেখা যায় তখন কাজের মধ্যে একটা ডিসঅর্ডার হয়ে যায়। তো মানবিক সম্পর্ক কোষ থাকে তখন দেখা যায় ট্রেনিং এর দরকার হয়, যে সে আসলে কিভাবে কাজ করবে, কিভাবে কর্মী ম্যানেজারদের কথা শুনবে, এই জিনিসগুলো কি হয় মেনে চললে কাজটা সুন্দর হয়, তখন তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর হচ্ছে যখন উৎপাদন বা প্রোডাকশন, যেটা বিক্রয়ের উৎপাদনের পরিমাণ আমরা জানি যে উৎপাদন বিক্রয় যখন বাড়ে উৎপাদনটাও বাড়াতে হয়। যে যদি বিক্রয়টা বাড়তে থাকে একটা বাজারে, তখন প্রোডাকশনও বাড়াতে হয়। প্রোডাকশন না বাড়লে সেল বেশি কিভাবে করবে? তো এইটার জন্য দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে প্রচুর সেল হচ্ছে কিন্তু প্রোডাকশন নাই, প্রোডাকশনের কারণে বাজারে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাওয়া যায় না। সেই উৎপাদনের জন্য কিন্তু দেখা যায় প্রশিক্ষণ দিতে হয় উৎপাদন বৃদ্ধির জন্য। আবার অনেক সময় দেখা যায় যে অপচয় হ্রাস, কোন একটা প্রতিষ্ঠানের যে দেখা যাচ্ছে প্রচুর উৎপাদন করতেছে কিন্তু বেশি প্রোডাক্ট নষ্ট হচ্ছে, বেশিরভাগই দেখা যায় কোয়ালিটি কন্ট্রোলে গিয়ে আটকায় যাচ্ছে, অর্থাৎ তারা ভালো করে কাজটা হয়তো নিখুঁত করে উৎপাদন করতে পারতেছে না, যার কারণে ওদের অপচয়টা হ্রাস করতে পারতেছে না। ওই অপচয় হ্রাসের জন্য অনেক সময় প্রশিক্ষণ দেওয়া হয় কর্মীদেরকে, যাতে তারা নিখুঁতভাবে পণ্য উৎপাদন করতে পারে এবং অপচয় হ্রাস করতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে একটা প্রতিষ্ঠান তার কারবার সম্প্রসারণ করতে চায়, একটা ফ্যাক্টরি আছে আরেকটা ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ট্রেনিং দেওয়া হয়, যাতে কর্মীরা দুইটা ফ্যাক্টরিতে বা দুইটা ফ্যাক্টরির জন্য কিছু কর্মী তৈরি হয়। সবসময় দেখা যায় এক ফ্যাক্টরির কর্মীদেরকে দিয়ে আরেক ফ্যাক্টরি চালানো যায় না, তো তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। কিছু নতুন পুরান মিলে দুইটা ফ্যাক্টরি করলাম, আগে কিছু পুরান কর্মী আরেকটা ফ্যাক্টরিতে নিয়ে গেলাম, নতুন কিছু কর্মী নিলাম, ওদেরকে একটু ট্রেনিং দিয়ে নিলাম। তো কারবার সম্প্রসারণের সময় অনেক সময় প্রশিক্ষণ প্রয়োজন হয়, ওইটা একটা ভিত্তি হিসেবে কাজ করে। এরপর যে কর্মীদের সন্তুষ্টি, আসলে এখন কর্মীদের সন্তুষ্টি অর্জন করাই কিন্তু প্রতিষ্ঠানের একটা লক্ষ্য, কারণ সন্তুষ্ট কর্মীদেরকে দিয়ে অনেক বেশি কাজ করানো যায় এবং কাজ অনেক সময় অনেক নিখুঁত হয়। আর যখন কর্মীরা সন্তুষ্ট থাকে না ফ্যাক্টরির উপর, দেখা ইচ্ছা করেই দেখা যায় কাজটা খারাপ করে করতেছে, কাজটা ভালো করে করতেছে না। তো এই জন্য যে সন্তুষ্টি বিধান, যে হ্যাঁ একটা ট্রেনিং দিয়ে দাও বা কাজটা ভালো করে করলো, বা ট্রেনিং দিলে তো কর্মীটা খুশি হলো যে আমাকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে, কাজটা শেখানো হচ্ছে। এছাড়া নিরাপত্তা, দেখা যায় অনেক মেশিনারিজ থাকে, অনেক টেকনোলজি থাকে যেগুলো অনেক সফট হ্যান্ডে ইউজ করতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। এই নিরাপত্তা বিধানের জন্য অনেক সময় প্রশিক্ষণ দরকার, তার মানে নিরাপত্তা একটা প্রশিক্ষণের ভিত্তি হিসেবে কাজ করে। আর সবার শেষে হচ্ছে চৌকস বা ভার্সেটাইল। মনে করে একজন একটা কাজ করতেছে, চারপাশে কোনো নজর নাই, সে কাজটা করতেছে দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হলো, ও অ্যাক্সিডেন্টের শিকার হয়, অর্থাৎ ও চৌকস না, তাকে অনেক চারপাশে ভার্সেটাইল হতে হবে, চারপাশের দিকে নজর রাখতে, যেটা কাজ করার সময় চারপাশে যাদের নজর থাকে দেখা যায় কাজটা বেশি সুন্দর হয়, যে প্রয়োজন অনুযায়ী সেই কাজটা চেঞ্জ করে নিতে পারে, যে হ্যাঁ এখন কাজটা পরিস্থিতিটা এরকম, তাহলে কাজটা এভাবে করি। তো ওই চৌকস হওয়ার জন্য অনেক সময় প্রশিক্ষণ দেওয়া হয়, মানে শেখানো হয় কিভাবে তুমি চৌকস ভাবে কাজটা করবা। যেমন আমরা দেখি অনেক যারা আছে সিআইডি, ওরা কিন্তু খুব চৌকস থাকে, তার চারদিকে নজর রাখে, কোন দিকে কি দেখা যাচ্ছে দেখি না, তার মানে চৌকস, তাদেরকে কি ট্রেনিং দেওয়া হয়, তাই কিন্তু যে জন্ম থেকে চৌকস ব্যাপারটা এরকম না, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে ক্রাইমটা ইনভেস্টিগেশন করলে আপনি বেশি ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, ওই জিনিসগুলো শেখানো হয়। তো আজকের প্রশ্নগুলো সবাই বুঝতে পারছো? কালকে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এরপরের ক্লাসে।